আমরা আমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি আমার পূর্ববর্তী ক্লাসে সমাস নিয়ে আলোচনা করছিলাম। আজকে এই সমাসের আরও একটা অংশ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা আজকে আলোচনা করছি তৎপুরুষ সমাস। আমরা প্রথমেই বলে নেই যে তৎপুরুষ সমাসের সংজ্ঞা কী এবং সমাসটাকে জটিল না করে আমরা একটু সহজ উপায়ে বিভিন্ন নিয়মকানুন না করে আমরা সংক্ষেপে কীভাবে এটাকে আয়ত্ত করতে পারি। তাহলে আমরা যদি দেখি যে তৎপুরুষ সমাস কাকে বলে। তৎপুরুষ সমাস হচ্ছে এর সংজ্ঞাটা হচ্ছে পূর্বপদে এটা হচ্ছে পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস গঠিত হয়, যে সমাস গঠিত হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায়। পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আমরা উদাহরণে যদি যাই তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। যে আমরা বলছি যে পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস গঠিত হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে বলছি হচ্ছে আমরা তৎপুরুষ সমাস। তাহলে আমরা যদি উদাহরণে যাই তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়। যেমন ঢেকি দ্বারা ছাটা, তাহলে এটা হবে ঢেকি ছাটা। এই যে দ্বারাটা চলে যাবে, আমি দেখাচ্ছি। ঢেকি ছাটা। হ্যাঁ, বইকে পড়া, এটা হবে বই পড়া। পদকে ত্যাগ, পদকে ত্যাগ সমান পদত্যাগ। তাহলে আমরা একটু দেখি, খেয়াল করো শিক্ষার্থীরা, যে আমরা বলছি যে পূর্বপদে বিভক্তি লোপে যে সমাস এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে বলছি আমরা হচ্ছে যে তৎপুরুষ সমাস। তাহলে আমরা দেখি যে ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা, বইকে পড়া, বই পড়া, পদকে ত্যাগ, পদত্যাগ। তাহলে প্রত্যেকটাতে হচ্ছে পূর্বপদের যে বিভক্তি থাকে সেই বিভক্তিটা কিন্তু লোপ পাচ্ছে। তাহলে এইভাবে যে সমাসটা গঠিত হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায়, তাহলে এইভাবে যে সমাসটা গঠিত হয় তাকে আমরা বলছি হচ্ছে তৎপুরুষ সমাস। ঢেকি দ্বারা ছাটা, ঢেকি ছাটা, বইকে পড়া, বই পড়া, পদকে ত্যাগ, পদত্যাগ। আমরা এখন যদি এই তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগটা নিয়ে আলোচনা করব, তাহলে শিক্ষার্থীর এই অংশটা বুঝতে আমি নিশ্চয়ই আশা করবো অসুবিধা হওয়ার কথা না, এবং কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে জানো, আমি পরবর্তীতে উত্তর দিয়ে দেবো। তাহলে আমরা এক শ্রেণী বিভাগ আলোচনা একটু বুঝতে হবে। আমরা দেখাতে চাই যে হচ্ছে এই তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগ। তৎপুরুষ সমাসকে
সাধারণত 9 ভাগে ভাগ করা যায়। সাধারণত 9 ভাগে ভাগ করা যায়। ভাগ করা যায়। তাহলে 9 ভাগে আমরা বলছি যে তৎপুরুষ সমাসকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? 9 ভাগে ভাগ করা যায়। তাহলে 9টা ভাগ কি আমরা যদি একটু দেখি, যেমন এটা হচ্ছে বিভক্তির সাথে এর সম্পর্ক। আমরা দ্বিতীয় বিভক্তি থেকে সপ্তম বিভক্তি পর্যন্ত 7টা আমরা পরবর্তীতে আলোচনায় আসছি, একসাথে লিখে দিই। শ্রেণী বিভাগগুলো লিখলে সময় চলে যাবে। আমরা আলোচনা করছি এবং শ্রেণী বিভাগগুলোকে একসাথে পড়ে যাব। আমরা যদি দেখি যে দ্বিতীয় তৎপুরুষ সমাস, 1 নাম্বার দিয়ে আমরা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা সংজ্ঞাটায় জানি যে হচ্ছে যে সমাসের পূর্ববর্তী বিভক্তি লোপ পেয়ে সমাস তাকে তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখানে দেখি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটাও নাম থেকে একটা ধারণা পাওয়া যাবে। আমি আশা করি শিক্ষার্থীরা যদি একটু খেয়াল করো তাহলে এটাতে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখানে দেখি যে সমাসে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাসের পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ পায়, সমাসের পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রাধান্য থাকে। পরপদের অর্থই প্রাধান্য থাকে, তাকে বলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখানে লিখেছি যে সমাসের পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রাধান্য থাকে, তাকে বলে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা যদি এটাকে উদাহরণ দিতে চাই তাহলে এখানে আসবে হচ্ছে, আমরা উপরে লিখতে হবে, এখানে একটা উদাহরণ উপরে লিখি, নিচে দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণে আমরা যাই। যেমন আমি প্রথমটায় বলেছিলাম যে বইকে পড়া। বইকে পড়া হচ্ছে বই পড়া। বই পড়া। পদকে ত্যাগ, পদত্যাগ, অথবা পদকে আশ্রিত। পদকে আশ্রিত, তাহলে হবে পদাশ্রিত। হ্যাঁ, এরকম ভাবে আমরা দেখি যে পূর্বপদে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয় তাকে হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। বইকে পড়া, বই পড়া, পদকে আশ্রিত, পদাশ্রিত। এরকম ভাবে দুঃখকে প্রাপ্ত, আমরা যদি আর উদাহরণ দিই, দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, এরকম। আমরা প্রত্যেকটাতে দেখতে পাই যে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়েছে। প্রত্যেকটা সমাসে আমরা দেখবো যে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে এই সমাসটা গঠিত হচ্ছে। আমরা এখন পড়ব হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস।
তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ সমাস। সংজ্ঞাটাও একই রকম। যে সমাসের পূর্বপদে, যে সমাসের পূর্বপদে তৃতীয় বিভক্তি লোপে, তৃতীয় বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থই প্রাধান্য থাকে, পরপদের অর্থই প্রাধান্য পায়, প্রাধান্য পায়, তাকে বলে তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, আমরা এই সংজ্ঞাটা লিখেছি যে সমাসে পূর্বপদের তৃতীয় বিভক্তি লোপ পায়। তাহলে তৃতীয় বিভক্তিগুলো কি? দ্বারা দিয়া কর্তৃক, এরকম। হ্যাঁ, আমরা যদি তৃতীয় বিভক্তিগুলো এখানে একটু লিখে দিতে চাই তাহলে এগুলো হবে যে দ্বারা দিয়া কর্তৃক। হ্যাঁ, এই তিনটা। এই তৃতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস করতে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন আমরা উদাহরণ দেই, বজ্র দ্বারা আহত, তাহলে হয়ে যাবে হচ্ছে বজ্রাহত, বজ্রাহত। হ্যাঁ, বজ্র দ্বারা আহত, বজ্রাহত। কণ্ঠক দ্বারা আকীর্ণ, কণ্ঠক আকীর্ণ। হাত দ্বারা চালিত, হাত চালিত, হাত দ্বারা চালিত, হাত চালিত, হাত দ্বারা চালিত, হাত চালিত। এরকম আমরা হচ্ছে আরো যদি দেই, বাক কর্তৃক দত্তা, বাক দত্তা, বাক কর্তৃক দত্তা, বাগদত্তা। এইভাবে হচ্ছে আমরা তৃতীয় তৎপুরুষটাকে আলোচনা করছি, যে সমাসের পূর্বপদের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক লোপ পায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। বজ্র দ্বারা আহত, বজ্রাহত। হাত দ্বারা চালিত, হাত চালিত। বাক কর্তৃক দত্তা, বাগদত্তা। এই হচ্ছে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস। আমরা এখন আলোচনা করব হচ্ছে, আচ্ছা, এই তৃতীয় তৎপুরুষ সমাসে আরো কিছু বিষয় যোগ করা যায়। যেমন তৃতীয় তৎপুরুষ সমাস বুঝাতে আরো কিছু বিষয়কে এখানে যোগ করা যায়। যেমন বিষয়গুলো হচ্ছে হীন, ঊন, শূন্য, কম। এটা স্টার চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি যে হীন, ঊন, শূন্য, কম। এই শব্দগুলো যুগে, এই শব্দগুলো যুগেও তৃতীয় তৎপুরুষ সমাস হয়, তৃতীয় তৎপুরুষ সমাস হয়। তাহলে আমরা দেখি যে হীন, তাহলে এইগুলো দিয়ে একটু উদাহরণ দিতে চাই। আমি ওই কালিটা ব্যবহার করি দেখানোর জন্য। ঊন, হীন, শূন্য, কম। হ্যাঁ, তাহলে এইগুলো দিয়ে যদি উদাহরণ দিই আমরা দেখবো যে হচ্ছে বিদ্যা দ্বারা হীন, জ্ঞান দ্বারা হীন, বায়ু দ্বারা শূন্য, 5 দ্বারা কম, 5 কম। তাহলে যেমন যদি উদাহরণ দিই, বিদ্যা দ্বারা
হীন, হ্যাঁ, তাহলে হচ্ছে বিদ্যাহীন। জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান শূন্য। 5 দ্বারা কম, 5 দ্বারা কম সমান 5 কম। তৃতীয় তৎপুরুষ সমাসে আমরা আরেকটা নিয়ম সংযোজন করছি যে হীন, অন, শূন্য, কম এই শব্দগুলোর যুগেও তৃতীয় তৎপুরুষ সমাস হতে পারে। আবার আমরা বলছি যে উপকরণ শব্দ যুগে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। আমরা এটাকে মুছে দিই, মুছে এখানে লিখবো এখন উপকরণ বাচক শব্দ যুগে, উপকরণ বাচক শব্দ যুগে তৃতীয় তৎপুরুষ সমাস হয়। আর একটা নিয়ম এখানে যে উপকরণ, উপকরণ বাচক শব্দ যোগেও তৃতীয় তৎপুরুষ সমাস গঠিত হয়। তৃতীয় তৎপুরুষ সমাস গঠিত হয়। তাহলে উপকরণ বাচক শব্দ, উপকরণ বাচক শব্দ যুগে আমরা যদি হীরক দ্বারা খচিত, হীরক খচিত, হীরক দ্বারা খচিত, হীরক খচিত। এরকম ভাবে আরো উদাহরণ দেওয়া যায় যে স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দ্বারা মণ্ডিত, স্বর্ণমণ্ডিত। স্বর্ণমণ্ডিত এরকম হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা এখন আলোচনা করবো হচ্ছে যে চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে এটা চতুর্থ তৎপুরুষ সমাসটা হচ্ছে পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়। দেখায় আমরা হচ্ছে পূর্বপদে হ্যাঁ চতুর্থী তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস। আমরা একটা কথা বলে নেই যে এই সমাসটাও কিন্তু নাম থেকে একটা ধারণা করা যায় যে এই সমাসটা কি হতে যাচ্ছে, কি লোপ পাবে। আমরা যেহেতু বলেছি যে বিভক্তি পূর্ববর্তী বিভক্তি লোপে এই সমাসটা গঠিত হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিটা নামের সাথে বিভক্তির নামটা চলে আসছে, যে চতুর্থী তৎপুরুষ সংখ্যাটা, বিভক্তির সংখ্যাটা চলে আসছে। তাহলে এটা থেকে একটা ধারণা করা যায় যে এই সমাসে কোন বিভক্তিটা লোপ পাবে। এবং আমরা যদি একটু উদাহরণে যাই যে চতুর্থ তৎপুরুষ সমাস কাকে বলে। চতুর্থী বিভক্তি লোপে ডিটেলস লিখছি না, আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, সময়ের স্বল্পতা রয়েছে, পরবর্তী ক্লাস আছে। চতুর্থ বিভক্তি লোপ পেয়ে, চতুর্থ বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত, চতুর্থ বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হয় ওই একই কথা, এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে, এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। তাকে পরপদ অর্থ প্রাধান্য পায়, তাকে কি বলছি আমরা? চতুর্থী তৎপুরুষ সমাস।
চতুর্থী তৎ পুরুষ সমাস। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখাচ্ছি যে সমাসে পূর্বপদে চতুর্থ বিভক্তি লোপ পেয়ে সমাস গঠিত এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলছি হচ্ছে যে চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে এটার উদাহরণে যাই, আমরা যদি এটা উদাহরণ দিতে চাই যে যেমন জনগণকে সেবা, জনগণকে সেবা, তাহলে এটা হবে জনসেবা, জনসেবা, জনগণকে সেবা, জনসেবা। একই রকম ভাবে মাতাকে ভক্তি, মাতাকে ভক্তি, হ্যাঁ, তাহলে এটা হবে মাতৃভক্তি, মাতৃভক্তি। আবার ভ্রাতাকে ভক্তি অথবা ভ্রাতাকে শ্রদ্ধা, তাহলে হচ্ছে ভ্রাতৃ শ্রদ্ধা, ভ্রাতাকে শ্রদ্ধা, তাহলে হবে ভ্রাতৃ শ্রদ্ধা। তাহলে চতুর্থ বিভক্তি লোপে যে সমাস গঠিত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলছি আমরা হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস। উদাহরণ দিচ্ছি হচ্ছে জনগণকে সেবা, এই দ্বিতীয় এবং চতুর্থ বিভক্তি কিন্তু একই, সেজন্য হচ্ছে এইটার সাথে ওই সমাসটা মিল রয়েছে। তাহলে জনগণকে সেবা, জনসেবা, মাতাকে ভক্তি, মাতৃভক্তি, ভ্রাতাকে শ্রদ্ধা, ভ্রাতৃ শ্রদ্ধা। তাহলে এখন আমরা দেখব হচ্ছে নিমিত্তার্থে চতুর্থ তৎপুরুষ সমাস হয়, তখন কেরে বিভক্তি যুক্ত না হলেও চতুর্থী তৎপুরুষ সমাস হতে পারে। আমরা এটা একটু মুছাই, একটু মুছে দিই। আমরা বলছিলাম যে হচ্ছে নিমিত্তার্থে, এটাকে মার্ক করে দিই, নিমিত্তা, এটা হবে নিমিত্তা। নিমিত্তার্থে অর্থে চতুর্থ বিভক্তি চতুর্থী তৎপুরুষ সমাস। নিমিত্তার্থে অর্থে চতুর্থ তৎপুরুষ সমাস হতে পারে। নিমিত্তার্থে অর্থে চতুর্থী তৎপুরুষ সমাস হয়, তখন কেরে বিভক্তি নাও থাকতে পারে। কেরে বিভক্তি না থাকলেও চতুর্থী তৎপুরুষ সমাস হবে, চতুর্থী তৎপুরুষ সমাস হবে। আমরা বলছিলাম যে নিমিত্তার্থে অর্থে চতুর্থ তৎপুরুষ সমাস হয়। তাহলে এটা উদাহরণ যদি দিই আমরা, যেমন ছাত্রদের নিমিত্তে আবাস, তাহলে হবে ছাত্রাবাস, ছাত্রাবাস। অনাথের নিমিত্তার্থে আশ্রম, অনাথ আশ্রম, অনাথের নিমিত্তে আশ্রম, তাহলে হবে অনাথ আশ্রম। অনাথ আশ্রম। এইরকম ভাবে হজের জন্য যাত্রা,
হজ যাত্রা, রান্নার নিমিত্তে ঘর, রান্নাঘর। তোমরা এই উদাহরণগুলো দিয়ে নেবে। তাহলে আমরা এখন যদি আসতে চাই যে হচ্ছে চতুর্থ গেল, এখন হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা এটা একটু বুঝতে হবে। পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস যে সমাসে পূর্ব পদে পঞ্চমী বিভক্তি লোপ পায় এবং তাহলে পঞ্চমী বিভক্তিটা আমরা একটু করতে থেকে এখানে পঞ্চমী বিভক্তি ব্র্যাকেট একটু লিখে দেই, শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হবে। পঞ্চমী বিভক্তি হতে থেকে লোপে যে সমাস গঠিত হয় তাকে বলে পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে আমরা কি বলছি যে সমাসে পূর্বপদের পঞ্চমী বিভক্তি লোপে গঠিত হয় এবং পূর্বপদের পরপদের অর্থই প্রাধান্য পায়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখাই যে হচ্ছে হতে থেকে হচ্ছে পঞ্চমী বিভক্তি। এই পঞ্চমী বিভক্তি লোপে যে সমাসটা হয়, যেমন যদি আমরা উদাহরণ যে যাত্রা হতে বিরতি, যেমন উদাহরণ দেয় হচ্ছে যাত্রা হতে বিরতি, তাহলে এটা হবে যাত্রা বিরতি। হ্যাঁ, এরকম ভাবে আরো উদাহরণ দেয়া হচ্ছে স্বর্গ হতে ভ্রষ্ট, স্বর্গভ্রষ্ট। স্বর্গ হতে ভ্রষ্ট, তাহলে হবে স্বর্গভ্রষ্ট। এরকম ভাবে আরো উদাহরণ দেওয়া যায় যে হচ্ছে অগ্নি থেকে ভয়, অগ্নি ভয়, বিপদ হতে উত্তীর্ণ, বিপদ উত্তীর্ণ, লক্ষ্য হতে ভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট, তৈল হতে জাত, তৈলজাত। তাহলে আমরা বলছিলাম যে সমাসের পূর্বপদে পঞ্চমী বিভক্তি হতে থেকে লোপে সমাস গঠিত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় থাকে, বলছি হচ্ছে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ আমরা দেখালাম। আবার হচ্ছে চ্যুত, পালানু, খালাস, মুক্ত, বিরত, দ্রষ্ট, জাত, উত্তীর্ণ ইত্যাদি যুক্ত হয়ে পঞ্চমী তৎপুরুষ সমাস হতে পারে। যেমন আমরা যদি একটু লিখে দিই, পঞ্চমী তৎপুরুষ সমাস আরো ভিন্নভাবে গঠিত কিছু নিয়ম দিয়ে দিই। যে চ্যুত, এটা বলছে হচ্ছে আমরা চ্যুত, পালানু, খালাস, মুক্ত, পালানু, খালাস, মুক্ত, এরপর বিরত, দ্রষ্ট, জাত, বিরত, দ্রষ্ট, জাত, হ্যাঁ, ইত্যাদি শব্দ যুগে যুগেও পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। তাহলে আমরা দেখলাম হচ্ছে যে পঞ্চমী তৎপুরুষ সমাস কিভাবে গঠন করতে হয়,
কি কি নিয়মে গঠন করতে হয়। তাহলে এখন আমরা আলোচনা করবো হচ্ছে যে ষষ্ঠী তৎপুরুষ সমাস। প্রচন্ড গরম। এখন আমরা আলোচনা করবো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী এটা দেখা যাচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস ওই একই রকম সংজ্ঞা যে সমাসে পূর্বপদে ষষ্ঠী বিভক্তি লোপে সমাস হবে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে রয়ের। ষষ্ঠী বিভক্তি লোপে, ষষ্ঠী বিভক্তি লোপে যে সমাস গঠিত হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস বলি। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী বিভক্তিটা কি? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এ। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র। কালি একটা তো ভালো আসছে। র এর এইগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তাহলে র এর লোপ পেয়ে যে সমাস গঠিত হবে তাকে আমরা বলছি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার হচ্ছে সম, তুল্য, প্রতিম, যুত, রাজি, প্রতি ইত্যাদি শব্দযুগে ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। আমরা এখানে বলে দেই যে সম, তুল্য, প্রতি, সম, তুল্য, প্রতি, যুথ, রাজি, প্রতি, রাজি, প্রতি ইত্যাদি শব্দ যুগেও ষষ্ঠী তৎপুরুষ সমাস গঠিত হয়। সমাস গঠিত হয়। তাহলে আমরা উদাহরণ দেওয়ার জন্য হচ্ছে একটু মুছতে হবে। ষষ্ঠী বিভক্তি র এর এবং সমতুল্য, প্রতিম, যুত, রাজি, প্রতি ইত্যাদি শব্দ যুগেও ষষ্ঠী তৎপুরুষ সমাস গঠিত হয়। যেমন আমরা যদি উদাহরণ দিই হচ্ছে বিশ্বের কবি পরের অধীন। যেমন বিশ্বের কবি, তাহলে হবে বিশ্বকবি। বিশ্বকবি পরের অধীন, পরাধীন, পরের অধীন, তাহলে হবে পরাধীন। হ্যাঁ, এরকম ভাবে হচ্ছে যে আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস গঠন করব। ধানের ক্ষেত, তাহলে আরেকটা মাতার সম, মাতার সম, তাহলে মাতৃসম, মাতৃসম। ভ্রাতার তুল্য, ভ্রাতৃতুল্য, ভ্রাতার তুল্য। আমরা যে বলছিলাম যে সম, তুল্য, যুত, প্রতি ইত্যাদি দিয়ে আমরা এটাকে গঠন করতে পারি। ভ্রাতার তুল্য, তাহলে হবে ভ্রাতৃতুল্য। হ্যাঁ, আবার যদি যে ভ্রাতৃসম, তাহলে ভ্রাতার সম,
ভ্রাতৃসম, ভ্রাতার প্রতিম, ভ্রাতৃপ্রতিম, এটাকে দিতে পারে যে ভ্রাতার প্রতিম, এটা হয়ে যাবে ভ্রাতৃপ্রতিম। হ্যাঁ, হস্তির জুথ, হস্তি জুতো, ওই জুতো দিয়ে জড়িত। তাহলে এই হচ্ছে আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিশ্বের কবি, বিশ্বকবি, এটা র, পরের অধীন, পরাধীন, ধানের ক্ষেত, আবার এটা দিতে পারি ধানের ক্ষেত, ধান ক্ষেত, মাতার সম, মাতৃসম, ভ্রাতার তুল্য, ভ্রাতৃতুল্য, ভ্রাতার প্রতিম, ভ্রাতৃপ্রতিম। প্রতিমটাকে আমরা রস্বইকার দিই, ভ্রাতৃপ্রতিম। আবার হস্তির যুথ, হস্তির যুথ লিখছি না, শিক্ষার্থীরা একটু বুঝে নিও। আমরা এখন আলোচনা করবো হচ্ছে যে ষষ্ঠী গেল, এখন হচ্ছে তাহলে সপ্তমী তৎপুরুষ সমাস। ষষ্ঠী যাওয়ার পরে এখন হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস কাকে বলে আমরা যদি দেখি, যে পূর্বপদে সপ্তমী বিভক্তি লোপে, সপ্তমী, আমি আগে বলেছিলাম যে শিক্ষার্থীরা এই সমাসটাকে চেনার একটা সহজ উপায় হচ্ছে যে এই সমাসের নাম থেকে, শ্রেণী বিভাগের যে নাম রয়েছে এখান থেকে বোঝা যায় যে এই সমাসটা পরবর্তী কী হতে যাচ্ছে। যে এখানে রয়েছে যে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাসে সপ্তমী বিভক্তি। আমি লিখে দিই একটু, যে সমাসে সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি, তাহলে সপ্তমী বিভক্তিটাও একটু লিখে দিই যাতে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। ব্র্যাকেটে লিখে দিই যে সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অ, তে। হ্যাঁ, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। যে সমাসে সমাসের পূর্বপদে, হ্যাঁ এখানে লিখে দিচ্ছে হচ্ছে পূর্বপদে সপ্তমী বিভক্তি এ, অ, তে লোপ পায়, লোপ পায়, এবং পরপদের অর্থ, পরপদের অর্থই প্রাধান্য পায়, প্রাধান্য পায়, তাকে বলে হচ্ছে সপ্তমী, তাকে বলে সপ্তমী তৎপুরুষ সমাস। পুরুষ সমাস। আমরা বলছিলাম যে সপ্তমী তৎপুরুষ পূর্বপদে সপ্তমী বিভক্তি লোপে যে সমাস গঠিত হয় তাকে বলছে হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আমরা উদাহরণ দেই, যেমন আমরা বলছিলাম যে এ, অ, তে, হ্যাঁ এইগুলো, যেমন তাহলে যদি দেই রাতে কানা, এ, হ্যাঁ তাহলে হয় রাত কানা। ধ্যানে মগ্ন, ধ্যান মগ্ন, ধ্যানে মগ্ন, তাহলে হয় ধ্যান মগ্ন। শিক্ষার্থীরা আমি আশা করবো তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। অসুবিধা যদি হয় তাহলে সেটা আমি বলছি যে তোমরা কমেন্ট করে রেখো, আমি পরবর্তীতে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। যেমন রাতে কানা, রাত কানা, ধ্যানে মগ্ন, ধ্যান মগ্ন, এরকমভাবে হচ্ছে মনে মরা, মন মরা, মনে মরা, তাহলে হবে মন মরা ইত্যাদি। তাহলে সপ্তমী বিভক্তি লোপে যে সমাস গঠিত হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে বলছি আমরা হচ্ছে যে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপর আসছে হচ্ছে আমরা নৈয় তৎপুরুষ সমাস। তাহলে সপ্তমী পর্যন্ত যদি আসি তাহলে আমরা আলোচনা করলাম হচ্ছে 6 নম্বর সমাস। তাহলে এখন হচ্ছে 7 নম্বর নৈয় তৎপুরুষ সমাস। তো সমাসের নাম হচ্ছে নৈয় তৎপুরুষ সমাস। অর্থাৎ নৈয় মানে সংস্কৃত না থেকে যে আসছে, যে তৎপুরুষ সমাসে নৈয়ার্থক বিশেষার্থক শব্দ, এটা একটু সংজ্ঞাটা লিখে দিই পুরোপুরি, যে
তৎপুরুষ সমাসে না বোধক ন নেই নাই ইত্যাদি লোপে যে তৎপুরুষ সমাসে না বোধক ন নেই নাই ইত্যাদি থাকে এবং পরপদের অর্থই প্রাধান্য পায়। অর্থই প্রাধান্য পায় তাকে বলে নৈয় তৎপুরুষ সমাস। নৈয় তৎপুরুষ সমাস এইখানটাতে একটা কিছু নিয়ম রয়েছে যে আমরা বলছিলাম যে ন নেই নাই এগুলা যদি থাকে এগুলা ব্যাস বাক্যের আমরা এখানে একটা সংযোজন করেছি যে ব্যাস বাক্যের ন সমস্ত পদে হয়ে যাবে হচ্ছে আ বে গড় সমস্ত পদে হবে আ বে গড় না ইত্যাদি। হ্যাঁ, তাহলে আমরা যদি উদাহরণে যাই তাহলে আমরা বলবো হচ্ছে যে যেমন ন জ্ঞান মানে অজ্ঞান আমরা বলছিলাম যে ন থাকলে অ হয়ে যাবে। হ্যাঁ, অজ্ঞান। ন ঐক্য অনৈক্য ন ঐক্য। হ্যাঁ, তাহলে অনৈক্য। এরকম ভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি যে ন অতি দীর্ঘ তাহলে হবে নাতি দীর্ঘ। এরকম ন তার বেতার ন তার তাহলে হবে বেতার। ন প্রিয় তাহলে হবে অপ্রিয়। হ্যাঁ, এরকম ভাবে আমরা বলছিলাম যে ব্যাস বাক্যের ন সমস্ত পদে আ আমি এটাকে মার্ক করে দেখাই সমস্ত পদে হয়ে যাবে আ বে গ না। ব্যাস বাক্যের ন এটা ব্যাস বাক্যে ন আছে এটা হচ্ছে অ ন অ হয়ে গেছে ন বে হয়ে গেছে ন অ হয়ে গেছে। হ্যাঁ, এরকম ভাবে গড়ের যদি ন মিল তাহলে গড় মিল। হ্যাঁ, এখানে দিয়ে দিই ন মিল তাহলে হয়ে যাবে গড় মিল। এরকম তাহলে আমরা আলোচনা করলাম হচ্ছে যে এখন আমরা দেখবো যে উপপদ তৎপুরুষ সমাস। নৈয় তৎপুরুষ সমাস শিক্ষার্থীরা একটু খেয়াল করতে হবে, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে থাকে। এখন আমরা আলোচনা করছি উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ, তৎপুরুষ সমাসের আরেকটা প্রকার হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস তাহলে উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে যে সমাস বিশেষের সাথে ক্রিয়াপদ যুক্ত হয়ে যে সমাস গঠিত হয়। একটু লিখে দিই তাহলে বিশেষের সাথে ক্রিয়াপদ যুক্ত হয় ক্রিয়াপদ যুক্ত হয়ে যে সমাস গঠিত হয়। হ্যাঁ, বলছি যে বিশেষের সাথে ক্রিয়াপদ যুক্ত যে সমাস গঠিত তাকে উপপদ
তৎপুরুষ সমাস বলে। যেমন জলে চড়ে যে, জলে চড়ে যা, এটা হবে জলচর। একই রকম ভাবে আমরা যদি ছেলে ধরে যে, ছেলে ধরা, ছেলে ধরে যে, ছেলে ধরা, হ্যাঁ, এরকম যে বিশেষের সাথে ক্রিয়াপদ গঠিত হবে, যুক্ত হয়েছে সমাস হয়েছে। ছেলে ধরে, এখানে এটা ছেলে হচ্ছে বিশেষ্য, জল হচ্ছে বিশেষ্য, ছেলে হচ্ছে বিশেষ্য, চরে হচ্ছে ক্রিয়া, এখানে ছেলে হচ্ছে বিশেষ্য, ধরে হচ্ছে ক্রিয়া। এইভাবে যে সমাস গঠিত তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। তাহলে আমরা আশা করব শিক্ষার্থীদের তৎপুরুষ সমাস বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা আমাদের প্রকারভেদগুলো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি, যদিও আমরা সময় স্বল্পতার কারণে সংক্ষেপে আলোচনা করতে হয়েছে, এবং প্রত্যেকটা সমাসের সাথে আমি আরও একটু কিছু কিছু নিয়ম সংযোজন করেছি। এই নিয়মগুলো জানতে হবে, নয়তো এই সমাসটা নির্ণয় করতে অসুবিধায় পড়তে হবে। তাহলে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই অনলাইন ক্লাসে আমাদেরকে, এবং সকলে সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, বাসায় থাকবে, এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।